একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে সপ্তাহ শেষে একটি দিন ছুটি কাটাতে চান, সে প্রিয় মানুষটির সাথেই হোক বা পরিবারের সাথে? আমাদের তিলোত্তমা কলকাতায় এমন জায়গা অনেক আছে, তবে যদি সাথে পাওয়া যায় সপ্তম আশ্চর্য এক জায়গায় দেখার সুযোগ, বা টয় ট্রেন, বা জোর বাংলোতে রিলস বানানো, অথবা ফ্যামিলি ফটোগ্রাফ, এখানেই শেষ না, সাথে করতে পারবেন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আজ আমি আপনাদের নিয়ে যাব ইকো পার্ক বা প্রকৃতি তীর্থে। 480 একর জুড়ে ছড়িয়ে থাকা এই পার্কটি উদ্বোধন করা হয় 29শে ডিসেম্বর 2012। পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় পরের বছর, অর্থাৎ 2013 1 জানুয়ারি। সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন পার্কটি খোলা থাকে। বর্তমানে পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে WB হিডকোর ওপর। নমস্কার বন্ধুরা, আমি রথিন, আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ রথিন অ্যান্ড ঋতুপর্ণা। এখন আমরা চলে এসেছি ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পার্কের ব্যাপারে যাবতীয় তথ্য। এই পার্কের এন্ট্রি ফি কত, কিভাবে আসবে, গাড়ি পার্কিং আছে কিনা, এছাড়া বাইরে থেকে খাবার এখানে অ্যালাউ করে কিনা। প্রথমেই বলে রাখি, 480 একর জুড়ে ছড়িয়ে থাকা এই পার্কটির 6টি গেট আছে। এছাড়া আছে 6টি টয়লেট, 3টি পার্কিং এরিয়া, 10টি রেস্টুরেন্ট। এখানে 6টি গেট থাকলেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা চেষ্টা করবে হয় 1 নম্বর দিয়ে, না হলে 3 বা 4 নম্বর গেট দিয়ে ঢোকার। যদি 1 নম্বর দিয়ে ঢোকো তাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকে একবারে দেখতে দেখতে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে পারো, বা যদি 4 নম্বর গেট দিয়ে ঢোকো তাহলে 4 নম্বর দিক থেকে সপ্তম আশ্চর্য শুরু করে বাকি সবগুলো পরপর দেখতে দেখতে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যেতে পারো। এবার বলি, পার্কের এন্ট্রি ফি হলো 30 টাকা। 3 বছরের ঊর্ধ্বে সবার পুরো টিকিট লাগবে। পার্কের প্রতিটি এন্ট্রি পয়েন্টের কাছেই আছে টয়লেট। এছাড়াও পার্কের পুরো এরিয়াটা জুড়ে তোমরা 10টা রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে বাইরের খাবার অ্যালাউ করে, অর্থাৎ বাড়ি থেকে তোমরা খাবার নিয়ে এসে এখানে একসাথে বসে পিকনিক করতে পারো। এবার বলি কিভাবে আসবে। যদি ট্রেনে করে আসো সেক্ষেত্রে হাওড়া, বিধাননগর, শিয়ালদা 3টে জায়গা থেকে আসা যাবে। প্রথমে তোমাদের বাস ধরে চলে আসতে হবে বিশ্ববাংলা গেটের সামনে। সেখান থেকে অটো করে চলে আসতে পারো ইকো পার্কের সামনে, বা বিশ্ববাংলা গেটের ওখান থেকে বাসও ধরে নিতে পারো। যদি মধ্যমগ্রামের দিক থেকে আসো তাহলে এক বাসেই ইকো পার্কের গেটের সামনে নামতে পারবে। এছাড়াও দক্ষিণেশ্বর থেকেও ডাইরেক্ট বাস আসে, যেটা ইকো পার্কের গেটের সামনে নামায়। আর যদি নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসতে চাও সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, এখানে পার্কিং অ্যাভেলেবেল আছে। ইকো পার্কের টিকিট তোমরা অনলাইনেও কেটে নিতে পারো। যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে তোমরা ইকো পার্কের টিকিট কেটে নিতে পারবে অনলাইনে কেটে নেওয়াই সুবিধা, কারণ ছুটির দিনগুলো এখানে খুবই ভিড় হয়। তো এত দূর থেকে এসে এই টিকিটের লাইনে দাঁড়ানো একটু কষ্টসাধ্য। তো যদি অনলাইনে টিকিট কেটে আসতে পারো সেক্ষেত্রে তোমরা লাইন এড়িয়ে ঢুকে যেতে পারবে। আমরা রবিবার গেছিলাম, তো এখানে খুবই ভিড় ছিল। জাস্ট ভিড়টা একবার দেখো। এইটা হলো টিকিটের লাইন। অনলাইন টিকিট কেটে গেলে তোমাদের এই লাইনে আর দাঁড়াতে হবে না। আমি যেটা তোমাদের এর আগে বললাম যে প্রতিটা গেটের সামনেই টয়লেট রয়েছে, তো আমরা এই 4 নম্বর গেটের সামনেও টয়লেট পেয়ে গেছিলাম। তো তোমরা এখানে ফ্রেশ হয়ে নিয়েও ভেতরে ঢুকতে পারো। এই গেট দিয়ে ঢুকেই ডান দিকে টয়লেট পেলাম। এখানে একটা গেমিং জোন আছে, যেটা তোমাদের পরে দেখাবো, এবং বাদিকে রয়েছে আইসক্রিম পার্লার। এগিয়ে গেলেই সামনে পড়বে সপ্তম আশ্চর্য দেখার জন্য টিকিট কাউন্টার। তো যারা অনলাইন কেটে এসছো তাদের আর এখানে দাঁড়াতে হবে না, তারা সপ্তম আশ্চর্য এন্ট্রি পয়েন্টে তোমাদের অনলাইন টিকিটটা দেখাবে, তো ওনারা QR কোডটা দেখে নেবে। এতক্ষণ ছিলাম কলকাতায়, এবার আমরা চলে আসলাম মিশরে। দেখো তোমাদের সামনে রয়েছে
পিরামিড এবং গিজার সেই বিখ্যাত মূর্তি, যার দেহটা হলো সিংহের মতো এবং মুখটা হলো মানুষের মতো। এখানে থাকা পিরামিডগুলির মধ্যে শুধুমাত্র একটি পিরামিডের মধ্যেই ঢোকা যায়, তো আমরা এখন তার মধ্যেই প্রবেশ করছি। সরু পথ, সাবধানে যেতে হবে। ভেতরে ঢোকার পরেই অবাক হয়ে গেলাম, যেন মনে হচ্ছে সত্যি সত্যি মিশরে চলে এসেছি। শুধু তাই না, আরও একটা চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। এই দেখো, এখানে একটা মমিও রেপ্লিকা করা আছে। ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট মমির একটা রেপ্লিকা। তো এখানে বাচ্চারা আসলে খুবই মজা পাবে। এখানকার দেওয়ালে কাজগুলো খুবই সুন্দর। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে এটা দেখতে হলে এখানে আসতেই হবে। তো মিশরের পিরামিড দেখে বেরিয়ে আসার পর একটি সুন্দর ঝর্ণা আমাদের চোখে পড়ল। এরপর আমরা যাব জর্ডনের পেট্রা শহরে। একটু আগে ছিলাম মিশর, তো সেখান থেকে চলে আসলাম জর্ডনের পেট্রা শহরে। হয়তো এটা কলকাতাতে ইকো পার্কেই সম্ভব। এখন আমরা ঢুকে পড়েছি জর্ডনের পেট্রা শহরে। বহু প্রাচীন একটি শহর, অনেক দিন ধরেই এটি আনডিসকভার ছিল, তো পরবর্তীকালে এটিকে ডিসকভার করা হয়। বেলে পাথরের একটি পাহাড় কেটে এই শহরটি তৈরি করা হয়েছিল এবং এখানে খুব মডার্ন একটি সিভিলাইজেশন গড়ে উঠেছিল। এখানকার দেওয়ালের কারুকার্য খুব সুন্দর। তো সত্যি যে সপ্তম আশ্চর্যগুলি এখানে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সত্যি এক কথায় অনস্বীকার্য। জর্ডনের পেট্রা শহর থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা ফ্লাইট ধরব ব্রাজিল যাওয়ার জন্য। না, কোনো ফ্লাইট ধরতে হবে না, আমরা কলকাতার ইকো পার্কে আছি, তাই পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবো ব্রাজিলের সেই বিখ্যাত মূর্তির সামনে। প্রথম বিশ্বযুদ্ধের পর তখন চারিদিকে এক হিংসাত্মক পরিস্থিতি। সেই সময় ইনি দেখিয়েছিলেন শান্তির রাস্তা। এই মূর্তি হলো তারই নিদর্শন। এখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর সুন্দর ফটো নিতে পারো। এই মূর্তিটি রাত্রিবেলা খুবই সুন্দর লাগে। এখানে বিভিন্ন রকম আলো ফেলা হয় মূর্তিটির গায়ে, এক দারুণ রূপ নেয় সপ্তম আশ্চর্যগুলি। ছিলাম আমরা ব্রাজিলে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ জর্ডনের পেট্রা এবং আগ্রার তাজমহল। অবাক লাগে, তাই না? ভারী বিচিত্র এই দেশ, তাই জন্যই তো গ্রিসের এক মহান যোদ্ধা বলে উঠেছিলেন, বড় বিচিত্র এই দেশ। এবার আমরা চলে এসেছি সপ্তম আশ্চর্যর আরও একটি আশ্চর্যের সামনে। যদিও বর্তমানে এটি সপ্তম আশ্চর্যর লিস্ট থেকে বাতিল হয়েছে, কারণ এই সপ্তম আশ্চর্য কিছু সময় অন্তর অন্তর পোলিংয়ের মাধ্যমে নির্ধারিত হয়। তো এটি হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে চিলিতে অবস্থিত একটি দ্বীপ। তো সেখানে এই ধরনের মূর্তিগুলি দেখতে পাওয়া যায়। এগুলোকে বলা হয় মোয়াই।
এই দেখো এখানে খোদাই করা আছে পেট্রা জর্ডন, এর ভেতরে একটি রেস্টুরেন্টও আছে। এবার আমরা চলে আসলাম আমাদের চিরপরিচিত আগ্রার তাজমহল দেখতে। না, তার জন্য আগ্রা যেতে হয়নি, ইকো পার্কে এটি রয়েছে। তাজমহল, ক্রাউন অব দ্য প্যালেস। ইংরাজি পরিভাষায় একে বলা হয় মসোলিয়াম, অর্থাৎ যদি কারো সমাধির ওপর কোনো সৌধ নির্মাণ করা হয় সেটাকে বলা হয় মসোলিয়াম। আমরা সবাই জানি পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান ওনার স্ত্রী মমতাজ মহলকে উৎসর্গ করেছিলেন এই মহলটি। এই মহলটির কাজ শুরু হয় 1631 খ্রিস্টাব্দে এবং কাজ শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। এই সৌধটির স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লহরি। 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় তাজমহল। তবে ইকো পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করি এই রকম একটি সুন্দর সৌধর রেপ্লিকা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের তাজমহল দেখা হয়ে গেল। এরপর আমরা হেঁটে হেঁটে চলে যাব একদম সোজা চীনের প্রাচীর দেখতে। আমরা এখন চলে এসেছি চীনের প্রাচীরে। বহিরাগত শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য চীনারা তৈরি করেছিল এই প্রাচীর। ইতিহাস বইতে পড়েছিলাম যে এখানে নাকি 6 জন অশ্বারোহী পাশাপাশি একসাথে টহল দিতে পারতেন, এবং এই সেই প্রাচীর যাকে নাকি মহাকাশ থেকেও দেখা যায়। দেখো এখানে সবাই কি সুন্দর বসে পিকনিক করছে। তো চাইলে তোমরাও এরকম বাড়ি থেকে খাবার এনে এখানে বসে পিকনিক করতে পারো, কারণ ভেতরে যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেখানে খাবারের দাম খুবই বেশি। চীনের প্রাচীর দেখার পর আমরা আবার চলে আসলাম রোমে। এখানে আমরা দেখব কলোজিয়াম। চলো ভেতরে ঢুকে দেখা যাক। এবার আমরা ঢুকে পড়লাম কলোজিয়ামের ভেতরে। দেখো এই হলো সেই জায়গা যা পরিচিত কলোজিয়াম নামে। এখানে দর্শকদের জন্য বসার স্থান ছিল। তো এখানে মূলত কি হতো, বিভিন্ন যোদ্ধারা মারপিট করত এবং সেটা কখনো হয়ে যেত দুটো পশুর মধ্যে লড়াই অথবা মানুষের সাথে পশুর লড়াই। তো খেলাটা কতটা ভয়ানক ছিল তোমরা বুঝতেই পারছো, এবং রীতিমতো সেটা একটা মনোরঞ্জনের বিষয় ছিল। তো এখানে দর্শকরা বসে বসে উপভোগ করতো।
এখানে দেখো দুটি সিংহর রেপ্লিকাও করা রয়েছে। তোমরা সবাই জানো যে এই সমস্ত যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। আমাদের সপ্তম আশ্চর্য দেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব 3 নম্বর, 2 নম্বর ও 1 নম্বর গেটের দিকে। সপ্তম আশ্চর্য দেখার পরেই আমরা পাবো চিলড্রেন্স পার্ক। ইকো পার্কে তোমরা এই ধরনের ব্যাটারি অপারেটেড গাড়িগুলো ভাড়া পেয়ে যাবে। তো সবাই একসাথে গ্রুপে গেলে একসাথে ভাড়া করে তোমরা পুরো ইকো পার্কটি ঘুরে দেখতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পথ নির্দেশিকা দেওয়া রয়েছে যে কোন দিক দিয়ে গেলে তোমরা কোথায় পৌঁছাবে। ইকো পার্কের বিভিন্ন রকম রাইডের মধ্যে এটি একটি অন্যতম রাইড। তোমরা করতে পারো, এটাকে বলে ডুও সাইক্লিং। 150 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে। চিলড্রেন্স পার্কে ঢোকার আগে এরকম সুন্দর সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে। এখানে দাঁড়িয়ে তোমরা বেশ সুন্দর ফটো তুলে নিতে পারো। এখানে বিভিন্ন জায়গায় এরকম কাঠের সাঁকো পাবে, তো সেগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হবে। দেখো এটা একটা ট্রি হাউস। আগে এখানে উঠতে দিত, তবে এখন দেখলাম যে এখানে উঠতে দিচ্ছে না। যথারীতি আমরা এই কাঠের সাঁকো পেরিয়ে চিলড্রেন্স পার্কে প্রবেশ করলাম। চিলড্রেন্স পার্ক দেখার পর এই জায়গাটিতে চলে আসলাম। জায়গাটি একবার জাস্ট দেখো, দুদিকে ফোয়ারা, মাঝখান দিয়ে তোমরা হেঁটে হেঁটে যাবে। খুব সুন্দর জায়গা। এই লাইটগুলো সন্ধেবেলায় জ্বালিয়ে দেওয়া হয়, তো তখন ফোয়ারাটা আরও সুন্দর লাগে দেখতে। চিন্তা নেই, তোমাদের ভিডিওতে লাস্টের দিকে সেটাও দেখাবো, কারণ আমরা ফেরার সময় আবার এই গেট দিয়েই ফিরেছিলাম, তো সেখানে সন্ধেবেলার ভিউটাও আমরা পেয়েছিলাম। এখন আমরা চলে এসেছি মাস্ক গার্ডেনে, অর্থাৎ মুখোশ বাগান। এখানে বিভিন্ন রকম মুখোশ তোমরা দেখতে পারবে। এবার তোমাদের সামনে আসছে টয় ট্রেন। টয় ট্রেনের ভাড়া হলো 2 রকম আছে। নন এসিতে হলো পার হেড 150 টাকা করে, এসিতে পার হেড 250 টাকা করে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম জোর বাংলোর সামনে। না, বিষ্ণুপুর না, ইকো পার্কেই কিন্তু আছি। হ্যাঁ, এটা হলো সেই জোর বাংলোর একটা রেপ্লিকা। রিলস বানানোর জন্য আদর্শ জায়গা, বা যদি ফ্যামিলি গ্রুপ ফটো নিতে চাও কোনো কথাই হবে না, খুবই সুন্দর ফটো এখানে আসে।
দেখো এখানে কি সুন্দর সুন্দর সব বনসাই করা রয়েছে, অর্থাৎ গাছটি বেটে কিন্তু দেখো এর কাণ্ডগুলো খুব মোটা। এবার আমরা চলে আসলাম ওয়াটার বডিজের দিকে, অর্থাৎ এখানে সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়। তোমাদের সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে স্যান্টা মনিকা। এর ভাড়া হলো 100 টাকা পার হেড। দেখো বন্ধুরা, ওই দূরে দেখা যাচ্ছে সোলার ডোম, যা হলো এবছরের ইকো পার্কের নতুন আকর্ষণ। দূরে একটি প্লেন উড়ে যাচ্ছে। আমি এখানে তোমাদের বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের রেট চার্ট দেখাচ্ছি, ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। এখানে কায়াকিং যেটা প্রথমে রয়েছে, সেটা হলো একটি ভেলার মতো নৌকা থাকে, যেটা দুজন মিলে চালাতে হয়। এটাকে বলে ওয়াটার জোরভিং। 150 টাকা মাথা পিছু লাগে। দেখো এখানে বাচ্চাগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তবে ভয়ের কোনো ব্যাপার নেই, এনারা সমস্ত সেফটি মেজার অবলম্বন করেই করছে। তো এগুলো দড়ি দিয়ে সব একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। এই দেখো, এইগুলো হলো কায়াকিং। সেখানে একটি ভেলার মতো নৌকা রয়েছে, যেটা দুজন মিলে রো করতে হয়। এর আগে যেমন তোমাদের দেখালাম ওয়াটার জোরবিং, এটা হলো ল্যান্ড জোরবিং। এখানেও ভাড়া মাথা পিছু 150 টাকা করে। ওটা যেমন ছিল জলের মধ্যে রোল করানো হচ্ছিল, তো এটা হলো ল্যান্ডের ওপর রোল করানো হবে। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। ওয়াটার বডিজ দেখার পর আমরা গেছিলাম 1 নম্বর গেট পর্যন্ত, অর্থাৎ যেখানে আছে জাপানিজ টেম্পল। সেটার একটা পার্ট 2 বার করব। এছাড়াও পার্ট 2তে তোমরা দেখতে পারবে এবছর ইকো পার্কের অন্যতম প্রধান আকর্ষণ সোলার ডোম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করে দিও এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।